নমস্কার। বিজ্ঞান চর্চা আমাদের সংস্কৃতির অঙ্গ। বিজ্ঞান চর্চা আমাদের এক পরম সত্যের মুখোমুখি হতে সাহায্য করে। ভারতের মতো প্রাচীন দেশের ঐতিহাসিক ভিত বিজ্ঞান চর্চা। আজকে জাতীয় বিজ্ঞান দিবসের প্রেক্ষিতে আমাদের দেশ তথা আমাদের রাজ্যের, আমাদের শহরের বিজ্ঞান চর্চার ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্কে বিবিধ আলোচনায় এক বিশেষ অনুষ্ঠানে আমরা আজকে বসেছি। এই বছরে জাতীয় বিজ্ঞান দিবসের থিম এবং তার তাৎপর্য সম্পর্কে একটি ছোট অডিও ভিজুয়াল আমরা দেখে নেব। এবারে জাতীয় বিজ্ঞান দিবসের থিম এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর বিকশিত ভারত। স্বাধীনতার 100 বছরের মধ্যে ইসরোর মহাকাশ মিশন, জাতীয় কোয়ান্টাম মিশন, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি, স্পেস পলিসি, বায়ো E3 পলিসি, অনুসন্ধান, জাতীয় গবেষণা উদ্যোগ এবং বিভিন্ন স্টার্টআপ সংস্থার মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণায় স্বনির্ভরতা, স্থায়িত্ব, উদ্ভাবনী শক্তির প্রসার এবং অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রথম সারির দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগকে সামনে রেখেই এ বছরের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে। কোনো মাধ্যমের অণুর কম্পনের শক্তির সাথে আলোর ফোটনের ক্রিয়ার ফলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বিক্ষেপ ঘটে। একে রামান এফেক্ট বলে। পৃথিবীর বায়ুমণ্ডলে, জলে আলোর চলাচলের ফলে আমাদের চোখে যে বিভিন্ন রং ধরা পড়ে তার কারণ এই রামান এফেক্ট। এই গবেষণায় পদার্থের অণুর গঠন, রাসায়নিক বন্ধন, কম্পনের প্রকৃতি সম্পর্কে বিশদে জানা সম্ভব। চিকিৎসা বিজ্ঞান থেকে ন্যানো টেকনোলজি এর বিস্তৃত ব্যবহার। 1928 সালের 28শে ফেব্রুয়ারি বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন এবং তার ছাত্র K.S. কৃষ্ণন এই আবিষ্কার করেন, যা 1930 সালে CV রামনকে নোবেল পুরস্কার এনে দেয়। 1986 সালে দ্য ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন NCSTC ভারত সরকারকে অনুরোধ করে 28শে ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপন করার জন্য। 1987 সালে প্রথম জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। 1907 সালে রামন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেসে যোগ দেন। রামন এফেক্টের ইতিহাসের ধারক এই প্রতিষ্ঠান। এই পরীক্ষার জন্য রামনের প্রয়োজন ছিল এক বর্ণের আলো, যা অত্যন্ত ব্যয়বহুল। রামন নিজের গবেষণাগারে একটি ডার্ক রুম তৈরি করেন এবং আলোর উৎস হিসেবে ব্যবহার করেন সূর্যকে। সূর্যের চলনকে মাথায় রেখে আয়নার সাহায্যে তার রশ্মিকে ফোকাস করেন। আলোর বিভিন্ন বর্ণের শোষকের সাহায্যে এক বর্ণের আলো তৈরি করেন রামন। স্পেকট্রোগ্রাফটির জন্য প্রয়োজন ছিল 22,000 টাকা। রামনের চিঠি পেয়ে ঘনশ্যাম দাস বিড়লা দ্বিতীয়বার ভাবেননি। ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে অতি সীমিত সম্পদে, দেশীয় প্রযুক্তিতে, স্বল্প ব্যয়ে যুগান্তকারী সাফল্যের কাহিনী। কলকাতা তথা পশ্চিমবঙ্গ সাক্ষী থেকেছে এমন বহু বিজ্ঞান সাধকের, যারা মাতৃভূমির গবেষণার অনন্য উৎকর্ষ সারা পৃথিবীর আঙিনায় পৌঁছে দিয়েছেন। অর্থাৎ দেখা গেল আজ থেকে 97 বছর আগে বিজ্ঞানের যে যুগান্তকারী আবিষ্কার তার সাক্ষী থেকেছে কলকাতা শহর, এবং জাতীয় বিজ্ঞান দিবসের উদযাপনের উৎস মুহূর্তটিও কলকাতার বিজ্ঞান সংস্কৃতিরই অবদান। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়েছি কলকাতার 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের 3 জন ব্যক্তিত্বকে। আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর কৌস্তুভ সান্যাল, অধিকর্তা, বোস ইনস্টিটিউট, কলকাতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর তনুশ্রী সাহা দাশগুপ্ত, অধিকর্তা, SN বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সুহৃদ ঘোষ, ডিন, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেস, কলকাতা। আপনাদের স্টুডিওতে স্বাগত। প্রথমেই যে কথাটা এলো, যে আমরা দেখলাম যে অডিও ভিজুয়ালটা, এবং
কলকাতার শহর কলকাতা যে আজকে খবরের শীর্ষতে আছে এবং বিগত অনেক বছর ধরে আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে জায়গা তার যে উৎকর্ষে পৌঁছেছে সে, এবং নেচার ইন্ডেক্সে একটা স্থান করে নিয়েছে ভারতের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। এই চর্চা, এখান থেকে আমরা যে জায়গাটায় আসি সেটা হলো যে ইতিহাস কলকাতার বিজ্ঞান চর্চার, সেই ইতিহাস আজকে তার প্রবাহ এই অবধি পৌঁছেছে এবং আমরা ভবিষ্যতের দিকে যাচ্ছি। তো আপনাদের কাছে আপনাদের তিনজনের কাছে একে একে আমি জানতে চাইব যে এই যে আন্তর্জাতিক চর্চায় কলকাতা, এই বিষয়ে আপনাদের মতামত কি? সম্প্রতি আপনি যেরকম বললেন যে নেচার ইন্ডেক্সে আর পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান নগরী যেগুলো আছে তার মধ্যে কলকাতা স্থান পেয়েছে প্রথম 100-র মধ্যে। কলকাতা স্থান 84, সেটা অ্যাকচুয়ালি সারা ভারতের মধ্যে সর্বোচ্চ। ঠিক। তো এটা খুব আমাদের গর্বের বিষয়। এবং টাইমস অফ ইন্ডিয়া রিসেন্টলি লিখেছে যে কলকাতা হচ্ছে ভারতবর্ষের বিজ্ঞানের রাজধানী। সায়েন্স ক্যাপিটাল অফ, রাইট, সায়েন্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো তনুশ্রী, আপনার কাছে যাব। হ্যাঁ, মানে যখন এই নেচারের বিষয়টি আমাদের সবার গোচরে এসেছিল, অনেকেই খুব বিস্মিত হয়েছিলেন, কারণ একটা ধারণা জন্মে গেছে যে কলকাতা বোধহয় পিছিয়ে পড়ছে, এবং সেই ধারণাটা অনেকের মধ্যেই ছড়িয়ে পড়েছে। কিন্তু এইটা আমাদের স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করলো কলকাতা এখনও ভীষণভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবং এই বিষয়ে অনেকের সাথেই আলোচনা হয়েছে যে কেন এটা হচ্ছে। আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে যে কলকাতায় চিরকালই বুনিয়াদি শিক্ষা সেটার ভিত কলকাতা থেকে। আজকে যে ভারতবর্ষের বিভিন্ন গবেষণাগার বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত গবেষক দেখেন, তাদের 80%ই হচ্ছে বাঙালি। এবং বিজ্ঞানের প্রতি ভালোবাসা যদি বজায় থাকে যে কোনো জাতির ভেতরে, সেটা বাঙালিদের ভেতরে সবচেয়ে বেশি। হ্যাঁ, ওনারা বললেন অ্যাকচুয়ালি বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানের প্রতি যে আকর্ষণ, সেটা বাঙালিদের মধ্যে, কলকাতা শুধু নয়, সারা পশ্চিম বাংলার মানুষের মধ্যে খুবই খুবই প্রকট। আমরা আজকে যে সায়েন্সকে নিয়ে আলোচনা করছি, এটা ডিসকভারি অফ রামান এফেক্ট, ঠিক, যেটা আপনি বললেন যে 98 বছর আগে। তো সিভি রমনের ওই পায়োনিয়ারিং কাজের পর কিন্তু বিজ্ঞান থেমে যায়নি। আমরা জানি না হয়তো অনেকে, কিন্তু তারপরেও কলকাতায় তখন অনেক ভালো ভালো জায়গা ছিল। ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, ISCS, পরের দিকে বোস ইনস্টিটিউট, SN বোস, যেগুলো হয়েছে। অনেক বিজ্ঞানী আছেন যারা অ্যাকচুয়ালি খুব পায়োনিয়ারিং কাজ তারপর থেকে করেছেন। যেমন ধরুন KS কৃষ্ণন, উনি অ্যাকচুয়ালি কো-ডিসকভারার ছিলেন রামান এফেক্টের। তারপরে কেদারেশ্বর ব্যানার্জি, উনি ক্রিস্টালোগ্রাফির ওপরে খুব অরিজিনাল কন্ট্রিবিউশন, কাল্টিভেশন অফ সায়েন্স থেকেই উনি করেছিলেন। প্রিয়দারঞ্জন রে ম্যাগনেটো কেমিস্ট্রির ওপরে, PC দত্ত অর্গ্যানিক কেমিস্ট্রির ওপরে, SR পালিত পলিমার কেমিস্ট্রির ওপরে, AK রায়চৌধুরী, অমল কুমার রায়চৌধুরী কোয়ান্টাম মেকানিক্সের উপরে, এবং সাধন বাসু। তো তারা যে কাজ করেছেন সেগুলো কিন্তু খুবই অরিজিনাল কন্ট্রিবিউশন। এবং তারপরেও আমি যদি গত 50 বছরে যাই, কলকাতা থেকে ফিজিক্যাল কেমিস্ট্রিতে, অর্গ্যানিক কেমিস্ট্রিতে, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক অরিজিনাল রিসার্চ কন্ট্রিবিউশন হয়েছে। আজকে যেটা বললেন সবাই যে নেচার ইন্ডেক্সে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান, আমার মনে হয় এটা আমাদের সমাজের সাথে যুক্ত। কীরকম যে আজকে তনুশ্রী বললেন যে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে, ধরুন IISc ব্যাঙ্গালোর বলুন, TIFR বলুন, সেখানে যে সায়েন্সের স্টুডেন্টরা যাচ্ছে, তাদের একটা
অনেক 80% মেবি আর 70% পশ্চিমবাংলা থেকে যাচ্ছে। একদম। তার কারণটা কিন্তু তারা ওই কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে তারা সাকসেসফুল হচ্ছে। তার কারণটা হচ্ছে এইখানকার যে কলেজগুলো, পশ্চিমবাংলা যে কলেজগুলো, সেখানে এডুকেশন সিস্টেমটা খুব স্ট্রং, এবং এই কলেজ বা বিজ্ঞান চর্চা যারা আছে তাদের একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ তারা কিন্তু আসছে গ্রাম বাংলা থেকে। তার কারণটা হচ্ছে পশ্চিম বাংলার যে পাবলিক এডুকেশন হ্যাজ বিন ভেরি স্ট্রং। আরেকটা কারণ হচ্ছে এই শিক্ষার প্রতি যে সম্মান আমাদের সমাজে, সেটা কিন্তু বাঙালিদের একটা গর্ব। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে কেউ যদি একটা বিজ্ঞান পড়ে বা কেউ যদি একজন মাস্টারমশাই হন সমাজে, তিনি কিন্তু যথেষ্ট সম্মান পান। একজন ডাক্তারের থেকে কোনো কম সম্মান একজন মাস্টারমশাই পান না, যার ফলে বিজ্ঞানের চর্চা করার উৎসাহটা হারিয়ে যায় না, একদমই না। এবং সেটা মানে ঐতিহাসিকভাবে চলে আসছে। এবং এই প্রেক্ষিতে অত্যন্ত সুন্দর একটা জায়গায় আমরা এসে পড়লাম যে কলকাতা থেকে আমরা ছড়িয়ে পড়লাম বাংলায়। আমরা অ্যাকচুয়ালি বাংলার বিজ্ঞান চর্চার কথা যদি অনেক ব্রডার সেন্সে এসে বলি, যে দেখুন নবজাগরণের বিজ্ঞান, মানে সেই সময়ের বিজ্ঞান, বিশ্বযুদ্ধের সময়ের বিজ্ঞান, স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে যে বিজ্ঞানের উৎসার, একের পর এক নাম আমরা নিয়ে যাব এবং সব দেখা যাবে অধিকাংশ মানুষ বাংলার মানুষ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল সেই সময়, তারপরে মহেন্দ্রলাল সরকারের কথা তো আসবে, আইএসিএস এর কথা আসবে, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা, এদের নাম না করলে, এবং প্রশান্তচন্দ্র মহলানবিশ, এই মানুষগুলি একক প্রচেষ্টায় আজকে একাডেমিক, ফাদার ল্যাফো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একের পর এক বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠানকে একক প্রচেষ্টায় দান করিয়েছে। এই যে জিনিসটাই এতক্ষণ ধরে আমাদের আলোচনাটা এগোলো, যে তার মানে দেশে বসে আমরা আন্তর্জাতিক গবেষণা করেছি, মানে আমাদের মানুষরা করেছেন, এবং সেই লেগাসিটা ধরে রাখছি আমরা। তো সেখান থেকে এই প্রশ্নটা আবার বারবার করে আসবে যে আমরা যে ইনস্টিটিউশনাল ক্ষেত্রে দুটো প্রশ্ন আসবে। সেটা হচ্ছে যে এই যে একটু আগে কথা হলো যে বিশ্ববিদ্যালয় বা স্কুল শিক্ষার, বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা কেন্দ্রের বোঝাপড়া, এবং আরেকটা বিষয় আসবে বারবার যে জাতীয় এবং আন্তর্জাতিক কোলাবোরেশনের জায়গায় আমরা কিভাবে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দেখতে পাচ্ছি, তাকে কি নিরিখে দেখছি, এইটা নিয়ে যদি একটু কথা বলেন। আমাদের যে নামগুলি বলা হলো, তারা মূলত একক প্রচেষ্টায় একটা এক্সেলেন্সের জায়গায় পৌঁছেছিলেন। কিন্তু বিজ্ঞান যেভাবে চর্চিত হয় সেটাও কিন্তু সময়ের সাথে সাথে তার পরিবর্তন হয়েছে। যেটা আগে একক প্রচেষ্টায় করা যেত, এখন আর সেটা একক নেই। এখন একটা কোলাবোরেশন, বোঝাপড়ার যেটা বলা হলো, সেটা ভীষণভাবে মূল্যবান হয়ে গেছে। এবং ব্যক্তিগতভাবে এস.এন. বোস সেন্টারটা যখন প্রতিষ্ঠা করা হয়েছিল, যে ধারণাটা মাথায় ছিল যে এটা একটা, যে জন্য নামটা সেন্টার, এটা কিন্তু ইনস্টিটিউট নয়, সেন্টার, কারণ মনে করা হয়েছিল এই সেন্টারে বিভিন্ন বিজ্ঞানীরা আসবেন এবং তাদের ভাবের আদান প্রদান করবেন। সেই মডেলেই এটা তৈরি করা হয়েছিল। আজকে আমরা যেটা বলা হয় যে দ্বিতীয় কোয়ান্টাম রেভলিউশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, এবং তার জন্য কিছু নতুন ভাবনা, নতুন জিনিসপত্রের প্রয়োজন হচ্ছে। তো ওই জার্মানির যে বিজ্ঞানীরা, তাদের সাথে আমাদের একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে, এবং আমাদের ছাত্ররা গিয়ে তাদের ল্যাবরেটরিতে সময় কাটাচ্ছেন এবং তারাও আমাদের এখানে সময় কাটাচ্ছেন, এবং আমরা একটা জয়েন্ট পিএইচডি প্রোগ্রাম শুরু করেছি, এবং সেটা খুবই সাকসেসফুল। এটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, এবং এটা বলতে আমার খুব ভালো লাগছে। ওখানকার যিনি ডিরেক্টর, তিনি বলছেন তোমাদের ছাত্রর জন্য আমরা মুখিয়ে থাকি। এটা যে কত বড় সার্টিফিকেট, কারণ ওনারা বলেন যে তোমাদের এইরকম ট্রেন্ড ম্যান পাওয়ার আমরা কিন্তু ইউরোপে আর পাই না আজকাল। তো এটা কিন্তু একটা অনেক বড় সার্টিফিকেট। আর আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়দের সাথে যোগাযোগ স্থাপন করার। আমাদের এমওইউ আমরা স্বাক্ষর করেছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাথে। আমাদের পুরুলিয়াতে একটা অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সাইট, যেটা খুব মানে কয়েকদিন আগে তার উদ্বোধন হয়েছে, সেটাকে আমাদের মনে হয়েছে যেহেতু ওটা পুরুলিয়াতে, সেখানে সিধু কানু বিশ্ববিদ্যালয়, তাদের সাথে আমরা তাদেরকেও এতে যুক্ত করেছি।
আমাদের দেশের মডেলটাতে মনে করা হয়েছে কিছু গবেষণাগার থাকবে, সেখানেই গবেষণা হবে। কিন্তু গবেষণা কারা করবে? ছাত্ররা করবে। ছাত্ররা কোথা থেকে আসবে? তারা তো বিশ্ববিদ্যালয় থেকে আসবে। কাজেই আমরা যদি বিশ্ববিদ্যালয়ের থেকে আমাদের যোগাযোগটা চলে যায়, তাহলে কিন্তু আমরা ছাত্র পাবো না। আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কারণ সেখানে একটা অ্যাস্ট্রোফিজিক্সের মাস্টার্সের কোর্স আছে, এবং সিধু কানু বিশ্ববিদ্যালয়, এদের সাথে আমরা একটা এমওইউ করেছি, এবং আশা করছি আগামী দিনে এই যে যোগাযোগটা সেটা আরো বেশি পরিধিটা আরো বাড়বে। দুটি খুব গুরুত্বপূর্ণ কোলাবোরেশন এখন যে চলছে, একটা হচ্ছে বহু চর্চিত সার্ন, যেটা সুইজারল্যান্ড জেনিভাতে আছে, আর একটা যেটার নাম হচ্ছে ফেয়ার, ফ্যাসিলিটি ফর অ্যান্টিপ্রোটন অ্যান্ড আয়ন রিসার্চ, সেটা হচ্ছে জার্মানিতে ডার্মস্টাডে। এখানে বসু বিজ্ঞান মন্দিরের বিজ্ঞানীরা এবং তাদের পিএইচডি স্টুডেন্টরা খুব বেশিভাবে ইনভলভড। ওনারা ওখানে যান, ওখান থেকে এক্সপেরিমেন্ট করেন, ডেটা সংগ্রহ করে এখানে এসে অ্যানালিসিস করেন। তো এই দুটি মেগা প্রজেক্টে বোস ইনস্টিটিউট এবং ভারতবর্ষের অবদান অলরেডি মানে পেপার, রিসার্চ পেপারের মাধ্যমে স্বীকৃত। এছাড়াও বোস ইনস্টিটিউটের যারা সায়েন্টিস্ট, তারা বায়োলজি এবং কেমিস্ট্রিতে বিভিন্ন ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের যে কথাটা উনি বললেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন বিজ্ঞানীর সাথে কোলাবোরেশন করি। ওনাদের স্টুডেন্টরা আমাদের গবেষণাগারে আসেন, ওখানে ট্রেন্ড হন, ইন্টার্ন হিসেবে আসেন, সামার স্টুডেন্ট হিসেবে আসেন, কোলাবোরেটিভ স্টুডেন্ট হিসেবে আসেন। এটা এই প্রসঙ্গে মাথাতে এলো যে আজ থেকে প্রায় 100 বছর আগে জগদীশচন্দ্র বসু যখন বোস ইনস্টিটিউটকে মানে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করছেন, এবং বোস ইনস্টিটিউট আজকে প্রচন্ড মানে ব্যাপ্ত, অনেকগুলি ক্যাম্পাস, 5টি আপনাদের 7টি ক্যাম্পাস আছে, এবং জগদীশচন্দ্র বসু বলছেন যে ভারত কি এত কমে সন্তুষ্ট হবে, আমাদের দেশ, তার মানুষ কি এত লো স্কেলে ভাববে না। এই লার্জার দ্যান লাইফ যে জায়গাটা বিজ্ঞানকে উনি দিতে চেয়েছিলেন, এবং ভারতের সম্ভবত প্রথম ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সের অবতারণা উনি করেন জগদীশচন্দ্র বসু, এবং বোস ইনস্টিটিউটকে আমরা সেই জায়গা থেকে একটা অন্য উচ্চতায় সর্বসময় রাখি। আমি আসবো শহীদবাবুর কাছে, আপনাকে আইএসসিএস এর কথা যদি একটু বলেন। আইএসসিএস এর কথা, এবং তার আগে একটু সার্বিকভাবে কোলাবোরেশন সম্বন্ধে আমার যে কয়েকটি কথা মনে হয়। কোলাবোরেশন অ্যাকচুয়ালি হেল্পস, এটা আপনাকে সাহায্য করে যে একটা কোনো বিষয়কে সম্পূর্ণভাবে বুঝতে। কারণ সায়েন্স এখন যে জায়গায় যাচ্ছে তাতে শুধু ফিজিক্স, শুধু কেমিস্ট্রি, শুধু বায়োলজি, এই বাউন্ডারিতে সবসময় ওই ইনভেস্টিগেশনের তার বাইরেও আপনাকে ভাবতে হবে। ইন্টারডিসিপ্লিনারি সেটা নিয়ে আমি আসছি, কারণ সেটা খুবই আমার হৃদয়ের খুব কাছে। তো এই কোলাবোরেশন কিন্তু শুধু বিদেশের সাথে ওনারা যেটা বললেন অন্য ইনস্টিটিউটের সাথেও নয়, আমার মনে হয় তার থেকে অনেকটা আরও ইম্পর্টেন্ট যে একটা ইনস্টিটিউটেই অনেক কমপ্লিমেন্টারি এক্সপার্টাইজের রিসার্চ গ্রুপ আছে। সেই কোলাবোরেশনটা যদি আরও স্ট্রেংথেন করা যায়, ফর এক্সাম্পল আমাদের ইনস্টিটিউটে কেউ থিওরি করছেন, কেউ একটা এক্সপেরিমেন্ট করছেন, এখন যদি তাদের মধ্যে একটা খুব ফ্রুটফুল কোলাবোরেশন হয়, তাহলে হয়তো এক্সপেরিমেন্টাল রেজাল্টটা আরও ভালোভাবে অ্যানালাইজ করা যেতে পারে। আমাদের দেশেও অনেক রকমের প্রোগ্রাম আছে ডিএসটিতে, বায়োল্যাটারাল প্রোগ্রাম, ইন্দো ফ্রেঞ্চ, ইন্দো জাপান, ডিএসটি, জেএসপিএস, ইন্দো জার্মানি, এবং ইন্দো অস্ট্রিয়া, ইন্দো ইউকে, অনেক রকমের প্রোগ্রাম আছে, এবং আমাদের কাল্টিভেশনে অনেক বিজ্ঞানীরাই সেগুলোর সুযোগ নিয়েছেন, আমিও সেগুলোর সুযোগ নিয়েছি, এবং সেগুলো খুবই ইউজফুল। শুধু ভালো কথাটা বলার সাথে একটু কশন একটা কথাও এখানে বলবো। আমরা যখন ধরুন অনেকটা প্রতিষ্ঠিত হয়ে যাই, তখন যখন কোলাবোরেশন আমরা করি তখন সেটা ঠিক আছে, কিন্তু যারা তরুণ বিজ্ঞানীরা অনেক সময় তারা কোলাবোরেশন হয়তো করছেন, কিন্তু যখন তাদের মূল্যায়ন করা হচ্ছে
তখন অনেক সময় সেটাকে হয়তো আমাদের যারা পলিসি মেকার বা যারা ইভালুয়েট করছেন তারা সেই স্বীকৃতি না দিয়ে সেটার মধ্যে অনেক সময় খোঁজা হয় যে কার কতটা ক্রেডিট। আচ্ছা, তো সেই জিনিসটা খুব অ্যাড্রেস করা দরকার, পার্টিকুলারলি আমাদের একদম। যারা ইয়াং রিসার্চ গ্রুপ, সো দ্যাট কোলাবোরেশন স্পিরিটটাকে আরো বেশি এনহ্যান্স করতে হবে। কারণ সেই অ্যান্টিসিপেশনে অনেক সময় অনেকে হয়তো প্রথমের দিকে ভাবছে যে কোলাবোরেশন করলে হয়তো তার যে কেরিয়ার সেখানে কোনো যদি ক্ষতি হয়, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর বিশ্ববিদ্যালয়ের যেটা বললেন, বিশ্ববিদ্যালয়ের আমার অ্যাকচুয়ালি একটু অন্য ধারণা। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে রিসার্চটা অনেক স্ট্রেংথেন হওয়া উচিত। এটা ওটা ছিল, তনুশ্রীটা বলছিলেন আমাদের আমেরিকাতে। চলে যেতে হবে। আজকে যেহেতু আমরা একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে এখানে এসেছি, প্রফেসর অসীমা চ্যাটার্জি, আহা। ওনার যে জীবন এবং কাজ এবং ওনার যে আদর্শ, এটা দেখলে বোঝা যায় যে ইউনিভার্সিটি সিস্টেমে থেকে তখন উনি যেভাবে কাজ করেছেন এবং তার যে আজও যে প্রাসঙ্গিকতা, সেটা কিন্তু আমাদের পাথেয়। একদম। এবং আমাদের কাল্টিভেশন অফ সায়েন্স অ্যাকচুয়ালি একটা রিসার্চ ইনস্টিটিউট ছিল। 2018 উই হ্যাভ বিকাম এ ডিম টু বি ইউনিভার্সিটি। বাহ। সো আমরা অ্যাকচুয়ালি উল্টো পথটা নিয়েছি, বিকজ এটা খুব খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যে ইউনিভার্সিটিতে ধরুন বিএসসি এমএসসি যে ছেলেমেয়েরা পড়ছে, তারা যদি একটা বিজ্ঞান চর্চার পরিবেশের মধ্যে বড় হয়, তাদের বিজ্ঞানের প্রতি আকর্ষণ বা তাদের যে এক্সপোজার সেটা অনেক বেশি হবে। সো যার ফলে আমার ব্যক্তিগত মতামত যে ইউনিভার্সিটিতে বিজ্ঞান চর্চাটা আরও শক্তিশালী অনেক বেশি করতে হবে। আমার গবেষণার মৌলিকত্ব আমার, কিন্তু ভাগ করে নিয়ে তাকে আরো বেশি উৎকর্ষের এই জায়গায় পৌঁছে দেওয়া। এবং এত সুন্দরভাবে আপনারা এই প্রসঙ্গটাকে এগিয়ে নিয়ে আর যাচ্ছেন। আমার একটু প্রশ্ন, বলে নিই, হ্যাঁ প্লিজ। এই যে ইন্টারডিসিপ্লিনারি কথাটা হ্যাঁ। বললেন, অ্যাকচুয়ালি কাল্টিভেশন অফ সায়েন্স যখন 2018-এ আমরা ডিম টু বি ইউনিভার্সিটি স্বীকৃতি পেলাম ইউজিসি থেকে, তখন আমাদের একটা স্কুল খোলা হয়েছে, স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি আচ্ছা। সায়েন্স, উইথ দ্য অবজেক্টিভ দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি প্র্যাকটিস যে সায়েন্স ইন দ্য বিয়ন্ড ডিসিপ্লিন। আমি তো, ছোট্ট হ্যাঁ, একটি please। কথা একটু বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ। যে এসএন বোসের নাম সবাই বোস পরিসংখ্যানের জন্য জানে, কিন্তু আমার ধারণা বেশিরভাগ লোকই জানে না উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিস্টালোগ্রাফি ল্যাব তৈরি করেছিলেন। এবং ওনার যে ছাত্রী ছিলেন পূর্ণিমা সিনহা, তার পিএইচডির বিষয় ছিল ক্লের গঠন নিয়ে এক্স রে ক্রিস্টালোগ্রাফি দ্বারা সেটা বোঝার জন্য। কাজে এই যে ইন্টারডিসিপ্লিনারি বলা হলো, তো এসএন বোস কি ছিলেন? কারণ ওনার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা, উনি কিন্তু মাস্টার্স ফিজিক্সে ছিলেন না, মিক্সড ম্যাথামেটিক্সে হচ্ছে ওনার এমএসসি। তার মানে সেই অর্থে উনি পদার্থবিদ নন, আমরা যদি পুঁথিগত শিক্ষার দিক ধরি, থেকে হ্যাঁ। দেখি। তারপরে উনি যেটার জন্য জগৎ বিখ্যাত সেটা একটা থিওরিটিশিয়ানের কাজ, কিন্তু উনি এক্স রে ক্রিস্টালোগ্রাফি উনি ইভেন নিজে হাতে যন্ত্র বানিয়েছেন, সেটা হয়তো খুব কম লোকই জানে। একদমই। কিন্তু তার মানে একটা বিজ্ঞানীকে শুধু কিছু জিনিস দিয়ে যে বেঁধে রাখা হয়, সেটা ধারণাটা বোধহয় ভুল। উনি তো জৈব রসায়নের ল্যাব হ্যাঁ, খুলেছিলেন। জৈব রসায়নের ল্যাব খুলেছিলেন। মেঘনাথ সাহা বায়োফিজিক্সের অসীমা চ্যাটার্জির কথা বলা হলো, অসীমা চ্যাটার্জির সাথে কোলাবোরেশন নিয়ে আমরা কথা বলছি। উনি সিঙ্গল মলিকুল স্পেকট্রোস্কোপি নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন। কাজেই আমার মনে হয় ওনারা যুগের থেকে অনেক এগিয়ে ছিলেন। তো ওনাদের এই শিক্ষাটাই যদি আমরা বহন করে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু অনেক হবে। তো সেখানে যদি এই প্রশ্নটা আসে বারবার করে যে মৌলিক বিজ্ঞান চর্চা ক্ষেত্রটা কিভাবে আমাদের বিজ্ঞান মনস্কতা, এই টেম্পারামেন্টটা তৈরি করবে, বিজ্ঞান চেতনাটা বাড়াবে। এবং যেহেতু আমরা এই আলোচনায় পৌঁছে গেলাম স্কুলে কলেজের ছাত্রছাত্রীদের, এবং সেই বিজ্ঞান ভিত্তিক একটি পরিবেশ তৈরি, গবেষণার পরিবেশ তৈরি, আপনার কি মনে হয় কৌস্তববাবু যে কিভাবে এই জায়গাটা তৈরি হচ্ছে? না, মৌলিক গবেষণা হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। মৌলিক গবেষণা না হলে আমরা জানতেই পারতাম না, কিংবা জানতে পারবো না যে কি করে পৃথিবী সৃষ্টি হলো, কিংবা কি করে প্রাণের সঞ্চার হলো, কি করে বিবর্তন হলো, আমরা কি কোথা থেকে এলাম, এগুলো কিন্তু জানা শেষ হয়নি, জানা শুরু হয়েছে হয়তো সবে। সেজন্য মৌলিক বিজ্ঞান চর্চা খুবই জরুরি, এবং মৌলিক বিজ্ঞান চর্চা আমাদের চালিয়ে যেতে হবে।
মৌলিক বিজ্ঞান চর্চা করে গেছেন আচার্য জে.সি. বোস 100 বছর আগে যখন বোস ইনস্টিটিউট শুরু করেন, তখন উনি মৌলিক বিজ্ঞান চর্চাতেই আবিষ্কার করেন যে উদ্দীপনায় উদ্ভিদ মানে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয়, কিভাবে সাড়া দেয়। কিন্তু সেই জিনিসটা জানা ছিল না, উনি একটা নতুন দিক আবিষ্কার করে ফেললেন। তো সেভাবেই মানে অনেক দিন থেকে সেই ট্র্যাডিশনটা চলে আসছে কলকাতা শহরে, যে মৌলিক বিজ্ঞান চর্চার যে যেটা দরকার ধারাবাহিকতাটা সেটা এগিয়ে আসছে। তারপর তো অবশ্যই রমন এফেক্ট, যে রমনের যে কাজ সেটা তো উনি বলবেন যে এখান থেকে এই শহর থেকে শুরু হয়েছিল। আরও তো অনেক এক্সাম্পল আছে। সব মৌলিক চর্চাতে সত্যি কলকাতা একটা লিডিং পজিশনে অনেক দিন ধরেই আছে। এবং বোস ইনস্টিটিউট বললে আমার আরেকজনের নাম মনে পড়ে, গোপালচন্দ্র ভট্টাচার্যের কথা। কোনো প্রথাগত শিক্ষা কিছু নেই, কিন্তু কি অদ্ভুত অধ্যাবসায়, ডেডিকেশন, কোথায় পৌঁছে দিলেন। 400-র উপর প্রবন্ধ লিখেছেন শুধু কীট পতঙ্গদের জগৎ নিয়ে, যে আমাদের মানে ওই মেধাটুকুই আমাদের বোধহয় সম্বল সেখানে দাঁড়িয়ে। আপনি যদি বলেন যে এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করছেন। হ্যাঁ, আপনি যেটা বললেন যে মৌলিক গবেষণা বা বেসিক সায়েন্স, মৌলিক বিজ্ঞান, আমরা যখনই কোনো কিছু বলি আমরা বলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। টেকনোলজির আগে যে কথাটা থাকে সেটা কিন্তু সায়েন্স। মানে একটা বিল্ডিং তৈরি হয় না যদি না তার ভিত্তি থাকে, কাজে সায়েন্স যদি না থাকে টেকনোলজি হতে পারে না। আজকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যে বা সেমিকন্ডাক্টর টেকনোলজি যে, তার আমরা সবাই তার দ্বারা উপকৃত, একদম। কিন্তু সেই টেকনোলজিটাই তৈরি হতো না যদি না সেমিকন্ডাক্টর সম্পর্কে মৌলিক গবেষণা হতো। তো মৌলিক বিজ্ঞানের যে অবদান সেটা কোনোদিন ফুরবে না, কারণ আমার টেকনোলজি চেঞ্জ হবে যেমন, তার যে ভেতরের যে বিজ্ঞানটা সেটা বোঝা, সেটার প্রয়োজন কোনোদিনই ফুরবে না। অর্থাৎ আমরা এই প্রসঙ্গেই ছিলাম যে মৌলিক বিজ্ঞান এবং প্রযুক্তি হাত ধরাধরি করে চলবে, ফলে সেই উৎকর্ষের দিকে আমরা পৌঁছতে পারবো। সুজিতবাবু, আপনি এই নিয়ে আমি একটা কোট বলতে চাই। হ্যাঁ, প্লিজ। এই কোটটা আমি পড়বো, এবং এই কোটটা বাই ডক্টর মহেন্দ্রলাল সরকার, যিনি অ্যাট 1876 মানে 149 বছর আগে, যিনি আইএসিএস, যে ইনস্টিটিউটে আমি কাজ করি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যিনি তৈরি করেছিলেন। দ্য অবজেক্ট অফ দ্য অ্যাসোসিয়েশন ইজ টু এনাবল নেটিভস অফ ইন্ডিয়া টু কাল্টিভেট সায়েন্স in all its departments with a view to its advancement by original research, and in bracket, as it will necessarily follow, bracket closed, with a view to its varied application to the art and comforts of life. এটা ওনার অবজেক্টিভ ছিল আইএসএস তৈরি করার, যে আমাদের দেশের মানুষ যাতে মৌলিক বিজ্ঞান চর্চা করতে পারে, এবং উনি ভাবছেন, উনি বলছেন যে সেটা যদি হয় তাহলে অবশ্যই সেটা মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, মানে যেটা আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেটাকে কন্ট্রিবিউট করবে। আর বেসিক সায়েন্সের অ্যাপ্লিকেশনটা অনেক দিন বোঝাও যায় না যে কিভাবে অ্যাপ্লাই হবে। যখন অ্যাকচুয়ালি আবিষ্কারটা হয় তার বহুদিন পরে হয়তো কেউ ভাবলো যে ওটাকে ইউটিলাইজ করা যায়। এই প্রসঙ্গে আইনস্টাইনেরও একটা কোট আছে, উনি বলেছেন, দ্য ফাইনেস্ট সায়েন্টিস্ট আর আর্টিস্ট। সো সায়েন্সটা একটু ভাবনা, ভিজুয়ালাইজেশন, ইমাজিনেশন। আমরা আরো একটি ছোট অডিও ভিজুয়ালে যাব। এই অডিও ভিজুয়ালটি আমরা দেখব কলকাতার তথা বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাস এবং ভবিষ্যৎ, সেই সম্পর্কে একটি ছোট অডিও ভিজুয়াল আমরা এখন দেখে নেব। এশিয়ার প্রথম মৌলিক বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান দুটি গড়ে উঠেছিল কলকাতায়। 1835 সালে উইলিয়াম বেন্টিংকের উদ্যোগে গড়ে ওঠে ক্যালকাটা মেডিকেল কলেজ। বায়োমেডিসিনের প্রথম প্রয়োগ ঘটে এখানে। 1876 সালে ডক্টর মহেন্দ্রলাল সরকার তৈরি করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেস। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, প্রমথনাথ বসু ছিলেন ট্রাস্টি সদস্য। 1901 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল। 1917 সালে আচার্য জগদীশচন্দ্র বসু তৈরি করেন বসু বিজ্ঞান মন্দির।
চুনারের গোলাপি পাথর, বেনারসের কারিগর, বাংলার অবনীন্দ্রনাথ নন্দলাল বসুর তুলিতে গড়ে উঠেছিল আধুনিক বিজ্ঞানের এই মাতৃমন্দির। এই মহাদেশের প্রথম আন্তঃবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীল এবং রবীন্দ্রনাথের অত্যন্ত গভীর প্রভাব ছিল প্রশান্তচন্দ্র মহলানবিশ সত্যেন্দ্রনাথ বসুর ভাবনায়। ব্রজেন্দ্রনাথ মহলানবিশকে পদার্থবিজ্ঞান থেকে পরিসংখ্যানের জগতে নিয়ে আসেন। 1920-র দশকে প্রেসিডেন্সি কলেজে তৈরি পরিসংখ্যান গবেষণা বিভাগটি থেকেই 1931 সালে প্রশান্তচন্দ্র গড়ে তোলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। 1953 সালে এখানেই ভারতের প্রথম ইলেকট্রনিক অ্যানালগ কম্পিউটারটি তৈরি হয়েছিল। মহলানবিশের উদ্যোগেই 1956 সালে আইএসআইতে ভারতের প্রথম কম্পিউটারটি স্থাপন করা হয়। 1943 সালে মেঘনাদ সাহা গড়ে তোলেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। 70 পরবর্তী দশকে ভারত সরকারের পরমাণু শক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে গড়ে ওঠা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার এবং সত্যেন্দ্রনাথ বোস জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্র। নেচার পত্রিকার তালিকায় ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞান নগরী হিসেবে বিবেচিত হয়েছে কলকাতা। গত 5 বছরে বিশ্বসূচকে 121 থেকে 84-তে উঠে আসা এই শহরের মৌলিক ভাবনার ভিত সুদূর প্রসারী। চন্দ্রযান থেকে আদিত্য অভিযান, পরমাণু গবেষণা, বায়োটেকনোলজি, জিন প্রযুক্তি থেকে আধুনিক ক্যান্সার গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তার সফল প্রয়োগ, ভারতের মোট গবেষণার প্রায় 13% এই শহরেরই অবদান। বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীদের মধ্যে ভারতের 5,500 জন, যাদের 260 জন পশ্চিমবঙ্গের। আইআইটি খড়গপুর, আইজার মোহনপুর, কলকাতা, যাদবপুর, গৌড়বঙ্গ, রায়গঞ্জ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে উল্লেখযোগ্য। আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষে আইনস্টাইন, নিলস বোর, মেরি কুরি, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের সাথে উচ্চারিত হয় সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, বিভা চৌধুরী, অসীমা চ্যাটার্জি, পূর্ণিমা সিনহার নাম। ভারত তথা এশিয়ার বিজ্ঞান চর্চার সূতিকাগৃহ, রামন এফেক্টের শহর কলকাতা। আমি আপনাদের তিনজনের কাছে এই প্রশ্নটা রাখবো যে আপনারা যদি নিজের গবেষণা প্রতিষ্ঠান, গবেষণার ক্ষেত্র সম্পর্কে একটু কথা বলেন। প্রতিষ্ঠান কি ধরনের গবেষণা করছে, উৎসাহ দিচ্ছে, এই সময়ের কোন বিজ্ঞান গবেষণাকে এই নিরিখে প্রাধান্য দিচ্ছে, কারণ তো সময়ের সাথে সাথে তো বদলায়। এবং দ্বিতীয় থাকবে আমার প্রশ্ন যে সারা দেশে এই গবেষণার প্রয়োগের ক্ষেত্রটা কিভাবে তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় জব ডেসক্রিপশনের ক্ষেত্রে বা বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে গবেষণাকে কিভাবে তার প্রয়োগ অবধি নিয়ে যাওয়া হচ্ছে বাস্তব জীবন, সেটা নিয়ে যদি একটু আজকে এই মুহূর্তে কথা হয়। বসু বিজ্ঞান মন্দির অ্যাকচুয়ালি যেরকম বলা হলো প্রথমে, যে এটাই ভারতবর্ষের প্রথম ইন্টারডিসিপ্লিনারি মডার্ন রিসার্চের ইনস্টিটিউট। ফিজিক্সের কথা তো বলা হলো যে ফেয়ার বলে যে প্রজেক্টটা আছে, সেখানে আমাদের বিজ্ঞানীরা কিভাবে ইনভলভড এবং রিসার্চ করে পৃথিবীর এবং বিশ্বের যে সৃষ্টি সেটার দিকে এগিয়ে চলেছেন। এবং সেই রিসার্চ থেকেই দেখা যাচ্ছে যে কিছু সাব অ্যাটমিক পার্টিকেল সেগুলোর অ্যাপ্লাই করে এখন ক্যান্সার থেরাপি পর্যন্ত হচ্ছে। আমাদের কেমিস্ট্রি এবং বায়োলজির যে বিজ্ঞানীরা আছেন, ওনারা একদিকে যেমন জানতে চাইছেন যে কিভাবে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, এবং অন্যদিকে তারা চেষ্টা করছেন সেগুলো প্রতিকার কী করে করা যায়, সেই রিসার্চ চলে আসছে। আমাদের পরিবেশ গবেষণায় 2-3 জন বিজ্ঞানী খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং তারা দেখছেন যে পলিউশনের জন্য যে অ্যারোসল তৈরি হয় সেইগুলোকে কি করে প্রতিকার করা যায়, বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল মডেল করে চেষ্টা করছেন যে কিভাবে সেগুলোকে নিয়ন্ত্রণে আনা যায়। এর সঙ্গে সঙ্গেও এখন যেরকম আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার অ্যাপ্লিকেশন করা হচ্ছে, এবং সেই নিয়ে
সমস্ত 3টে বিষয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখানো হচ্ছে এবং সেই নিয়ে অনেক রিসার্চ চলছে। আমাদের এই রিসার্চে অনেক দিক আছে। একটা দিক হচ্ছে যে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন রকম আউটরিচ প্রোগ্রাম করে থাকেন এবং সেখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখন, যে আমাদের ফলতাতে গঙ্গার বক্ষে ফলতা ক্যাম্পাস বোস ইনস্টিটিউটের ওই জায়গার যে যারা লোকজন আছেন তারা কৃষি প্রধান, এবং ওখানে আমাদের সারা বছর ধরে একটা রুরাল বায়োটেকনোলজি আউটরিচ প্রোগ্রাম চলে। সেখানে ওখানকার লোকাল লোকজনদেরকে ট্রেন করা হয় কি করে আরো ভালো এগ্রিকালচার করা যায়, কি করে মাশরুম কাল্টিভেশন করা হয়, কি করে ফিশারিজ করা যায়, এই সমস্ত বিষয়ে ওদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং আজ অনেকেই ওখানে স্বনির্ভর এবং নিজেরা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারেন। এখন আমি যা দেখছি যে ট্রেন্ড হয়েছে যে এখন আমাদের দেশেই এত ভালো ভালো গবেষণাগার আছে যে বহু রিসার্চ স্কলার যারা এখানে পিএইচডি করে বাইরে পোস্ট ডক্টরাল রিসার্চ করতে গেছেন তারা কিন্তু ফিরে আসছেন স্থায়ী পোস্টে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিংবা অন্য কোনো কর্পোরেট সেক্টরে ফিরে এসে কিন্তু আবার শুরু করছেন তারা রিসার্চ। হ্যাঁ, আমাদের এসএন বোস ন্যাশনাল সেন্টার এটা এসএন বোস নামের ওপরে তৈরি, কাজেই আমাদের গবেষণাগারে যে কোয়ান্টাম গবেষণার ওপরে প্রাধান্য দেওয়া হবে সেটা বলাই বাহুল্য। এবং যেহেতু এখন একটা ন্যাশনাল কোয়ান্টাম মিশন হয়েছে, কাজেই সরকারও এটা স্বীকৃত এবং শুধু সরকার নয়, এই 2025 এই বছরটা ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম বলে ডিক্লেয়ার করেছে। কাজে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব এখন এই যে উন্মাদনাটা চলেছে তার সবাই সাক্ষী এবং তার সবাই এতে সামিল হয়েছে। তো এসএন বোস সেন্টারে আমাদের বিজ্ঞানীরা কোয়ান্টাম ইনফরমেশন, কোয়ান্টাম কমিউনিকেশন, কোয়ান্টাম মেটেরিয়ালস অ্যান্ড ডিভাইসেস এবং সেগুলোকে কিভাবে কোয়ান্টাম টেকনোলজি ডিভাইস ওরিয়েন্টেড রিসার্চ করা যায় সেটা আমাদের একটা উল্লেখযোগ্য বিষয়। আরেকটি বিষয় যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটেশনাল রিসার্চ, যেটা একটু উল্লেখ করা হলো একটু আগে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এইগুলো আমাদের কিভাবে হেল্প করতে পারে নতুন মেটেরিয়ালের ডিসকাভারিতে বা নতুন ড্রাগ ডিসকাভারিতে, সেটা একটা বড় দিক। গত বছর আমাদের প্রধানমন্ত্রী আমাদের একটা ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন আছে, যেরকম ন্যাশনাল কোয়ান্টাম মিশন আছে সেরকম ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনও আছে। তো তার আওতায় বেশ কিছু বড় স্কেলের সুপার কম্পিউটার, বড় স্কেল মানে 1 পেটাফ্লপ তাদের পিক পারফরমেন্স, সেরকম দেশের বিভিন্ন জায়গায় ইনস্টল করা হচ্ছে। তো গত বছর 3টি এরকম আরও ইনস্টল করা হয়েছে, তাদের বলা হচ্ছে কম্পিউটেশনাল হাব, এবং এসএন বোস সেন্টারে একটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে। এবং আমাদের উদ্দেশ্যই হচ্ছে কম্পিউটেশনাল রিসার্চ শুধু যে এসএন বোস সেন্টারে তা নয়, কলকাতা এবং কলকাতা সংলগ্ন এরিয়ায় যে সমস্ত গবেষণাগার, যে সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের ভেতরে একটা নেটওয়ার্কিং, আমরা একটু আগেই কোলাবোরেশনের কথা বললাম, ওই হাবটাকে সেন্টার করে তার অ্যারাউন্ডে গড়ে তোলা। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটাতে আমি আগেই উল্লেখ করেছি, সেটা হচ্ছে আমাদের পাঞ্চেতের যে জিনিসটা, তো সেইখানের ওই অবজারভেশনাল সাইটটাকে গড়ে তোলা সেটা আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। এবং আমি এটাও বলেছি যে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করেছি। আমরা ওখানে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির ওপরে একটা সার্টিফিকেট কোর্স শুরু করেছি, যেটা এই জানুয়ারি থেকে শুরু হয়েছে। এবারে জীবিকার যে জিনিস, সবাই তো বিজ্ঞানী হবেন না, কিন্তু অ্যাস্ট্রো ট্যুরিজম এইটা আজকের দিনে একটা বড়ভাবে আসছে। তার কারণ তারা দেখতে সবাই ভালোবাসে। এসএন বোস সেন্টারে জানুয়ারি মাসের প্রথম দিন আমরা ওপেন ডে হিসেবে পালন করি,
এবং সেদিন যে কেউ আসতে পারে। আপনাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, যারা বিজ্ঞানে উৎসাহী, বিজ্ঞানী হওয়ার কোনো দরকার নেই, তাদের সবার জন্য সেদিনের আমাদের দ্বারটা খোলা থাকে। অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির যে কোর্সটা, সেটাতে সেটাই শেখানো হবে, তারা কিভাবে দেখতে হয়, কিভাবে লোকেট করতে হয়, আকাশ সম্পর্কে একটা জ্ঞান দেওয়া হয়, প্রাথমিক কিছু ফিজিক্স শেখানো হবে। সেই সার্টিফিকেট কোর্স থাকলে যারা নানা রকম ট্যুরিস্ট গাইডের কাজ করেন, তাদের যদি একটা ছোট টেলিস্কোপ থাকে, তারা কিন্তু বাড়ির মাথায় সেটা যদি বসান বা কয়েকজনে মিলে যদি তৈরি করেন, তারা কিন্তু ওই ধরনের ট্যুরিজমের ভেতরে তারা কিন্তু অ্যাস্ট্রো ট্যুরিজমটাকে ইনক্লুড করতে পারেন। আমরা ওই আমাদের যে অবজারভেটরি সাইটটা আছে, সেটা উনি গেছেন, সেটা হচ্ছে একটা পাহাড়ের মাথায় হতেই হবে। খুব একটা উঁচু নয়, সেটা মানে সি লেভেল থেকে 600 মিটার। আচ্ছা, কিন্তু সেটা উঠতে অনেক পরিশ্রম করতে হয়। আর ওটা একটা কনজারভেটরি ফরেস্টের আন্ডারে, কাজেই আমরাই গবেষণার জন্য যাই, আর বাকি যারা ওখানে থেকে কাঠ টাঠ সংগ্রহ করে, কারণ ওর চারপাশটা হচ্ছে আদিবাসী অধ্যুষিত। আচ্ছা, তো তারা যায় এবং তারা কাঠ টাঠ সংগ্রহ করে ফেরত আসে। তো তারা ভীষণ আমাদের এই ব্যাপারটা নিয়ে মানে অত্যন্ত মানে কৌতূহলী হয়ে পড়েছেন, তারা বুঝতে পারছেন না আমরা কি করি। তো তারা একজন বলেছেন যে, বাবু তোরা ওখানে কি করতে যাস রে, আর রাতের বেলায় বড় গাড়ি করে আসিস, ওই পাহাড়ে যাস, কি করতে যাস? রাতের বেলা তো আমরা কেউ ঢুকি না ওই পাহাড়ে, অনেক বন্য জন্তু জানোয়ার আছে। ঠিক কথা। তো আমাদেরই একজন গবেষক বলেছে যে আমরা ওখানে যাই তারা নিয়ে গবেষণা করি। এই যিনি প্রশ্ন করেছিলেন আদিবাসী ভদ্রলোক, তিনি হেসে কুটোপাটি হয়ে গেলেন। তিনি বললেন, আমরা দুবেলা খাওয়ার জন্যে পরিশ্রম করে মরি, তোরা কি পাগল হয়ে গেছিস? কোন আকাশের তারা, তাই নিয়ে তোরা গবেষণা করিস? তো সেদিন আমার মনে হলো যে আমরা সাধারণ লোকের থেকে একেবারে বিচ্ছিন্ন, তারা বুঝতেই পারেন না যে আমরা কি করছি। তো আমাদের ওখানে একটা ওয়েদার স্টেশন বসানো হয়েছে, এবং আমরা এখন ভাবছি কিছু যদি অ্যাপ তৈরি করা যায় যেখান থেকে রেগুলার ওয়েদার আপডেট থাকবে, কারণ ওখানে বেশিরভাগ লোক কৃষিকাজ করে এবং জোয়ার বাজরা এই ধরনের জিনিসপত্র উৎপাদন হয়, তাদের কিন্তু ওয়েদার ফোরকাস্টটা ভীষণ দরকার। আমাদের দার্জিলিং এ একটা ক্যাম্পাস আছে, এবং বোস ইনস্টিটিউট বেশ কয়েক বছর ধরেই নর্থ ইস্টের যে সিস্টার স্টেটসগুলো আছে, 8টা সিস্টার স্টেটস আছে, সেখানকার স্টুডেন্ট এবং টিচারদের, স্কুলের স্টুডেন্ট এবং টিচারদের নিয়ে এসে একটা সামার ট্রেনিং স্কুল করা হয়, মানে সেভেন সিস্টার্স জুড়ে, এবং সেটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ট্রেনিং দেওয়া হয়, হাতে কলমে এক্সপেরিমেন্ট করা হয়, এবং এখান থেকে বিজ্ঞানীরা ওখানে যান, ওখানে থাকেন, এবং ওনাদের ওই স্কুলের স্টুডেন্ট এবং টিচাররা ওখানে আসেন প্রত্যেক বছর। হ্যাঁ, কাল্টিভেশন অফ সায়েন্সে ট্র্যাডিশনালি ফিজিক্স, কেমিস্ট্রি ইউজ টু বি যে স্ট্রং এরিয়া। উইথ টাইম সেখানে বায়োলজিতেও কাজ হয়েছে অনেকটাই। ফিজিক্সে কাল্টিভেশনে খুব অ্যাক্টিভ রিসার্চ চিরকালই হয় আজও, কন্ডেন্স ম্যাটার ফিজিক্স, মেটেরিয়ালস ফিজিক্স, এবং মেটেরিয়ালস সায়েন্সে এনার্জি মেটেরিয়ালস, বায়োমেটেরিয়ালস, এখানে কাল্টিভেশন অফ সায়েন্সে খুবই অ্যাক্টিভ রিসার্চ হয়। তার সাথে ড্রাগ ডিসকভারি, ন্যাচারাল প্রোডাক্ট সিনথেসিস, বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি, polymer chemistry, supramolecular chemistry. So basically we try to cover all contemporary topics of physics, chemistry and biology. সমস্তটাই আমরা চেষ্টা করি যে সেখানে যেন তার একটা স্কোপ থাকে। আর কাল্টিভেশন অফ সায়েন্স খুব অ্যাক্টিভ এই আউটরিচ এবং সমাজের সাথে যে ওনারা বললেন আছে, এবং তার মধ্যে একটা এই সায়েন্স ডেতেই আমরা বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের ডাকা হয়, সো সায়েন্স পপুলারাইজেশন লেকচার, এবং কাল্টিভেশনের যে বিভিন্ন স্টেট অফ দ্য আর্ট সায়েন্টিফিক ফেসিলিটিস আছে সেগুলোর সাথে তাদের একটা তাদেরকে দেখানো হয়, তাদেরকে এক্সপ্লেন করা হয় যে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কী করা যায়। সো যারা হয়তো ক্লাস 11-12 সায়েন্স পড়ছে তারা রিলেট করতে পারে। ইনফ্যাক্ট টিচার্স ট্রেনিং যে প্রোগ্রামগুলো বিভিন্ন ইউনিভার্সিটি করে সেখানেও কাল্টিভেশনের ফ্যাকাল্টিরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন এবং টিচার্স এডুকেশনে পার্টিসিপেট করেন।
সো এইগুলো আমাদের খুবই মানে নিয়মিত এগুলো করা হয়, খুবই অ্যাক্টিভ পার্টিসিপেশন। খুব গুরুত্বপূর্ণ কাজ এই সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটগুলোতে হয়, যেটা সেভাবে প্রাধান্য পায় না। ধরুন আমাদের এই যে ইনস্টিটিউটগুলোতে বেশিরভাগ স্টুডেন্টরা আসছে গ্রাম বাংলা থেকে। হ্যাঁ, এইবারে তারা 5 বছর 6 বছর তারা পিএইচডি করলো, দে বিকাম ট্রান্সফর্ম ইন্ডিভিজুয়াল, তাদের ওই যে স্কিল ডেভেলপমেন্ট, তারপরে তারা বিদেশে গেল। এখন আমরা যদি ধরুন এই সুযোগটা না থাকতো, তারা ওই কাজটা করতে পারতো না। সো উই কন্ট্রিবিউট ইমেন্সলি ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ভেরি হাইলি স্কিলড হিউম্যান রিসোর্স। প্রশান্তচন্দ্র মহলানবিশ একটা কথা বারবার বলতেন যে আমাদের অর্থনৈতিক কাঠামো যা, তার মধ্যেই যেন আমাদের শিক্ষার পলিসিগুলিকে তার মধ্যেই যেন রাখা হয়, তাহলে আমরা আরো বৃহত্তর অর্থনীতি তৈরির ক্ষেত্রে মানুষ তৈরি করতে পারবো, যে মানব সম্পদের কথা আপনারা বলছেন। তো এই কথাটাকে যদি মাথায় রাখি, তাহলে আমাদের পলিসি, আমাদের ফান্ডিং, আমাদের এজেন্সি, আমাদের এই দুটির মধ্যে প্রতিষ্ঠানের সাথে পলিসি মেকারসদের যে সেতুবন্ধ, এই জায়গাগুলো তরুণ প্রজন্মের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে, মহিলা বিজ্ঞানীদের কাছে, গবেষকদের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে, আপনারা কি ভাবছেন এই নিয়ে? তরুণ প্রজন্মের দিকে লক্ষ্য করে ভারত সরকারের অনেক রকমের ফেলোশিপ আছে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে যারা পিএইচডি করতে আসেন তারা অনেকেরই নিজেরাই ফেলোশিপ নিয়ে আসেন। তারা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সমস্ত ফেলোশিপগুলোর জন্য কোয়ালিফাইড হন এবং তারা এখানে আসেন। মহিলাদের জন্য বিশেষ করে ওয়াইজ কিরণ স্কিম যেটা শুরু হয়েছে, সেটা খুব প্রশংসনীয়। সেটাতে ইভেন যাদের যে মহিলাদেরকে ব্রেক ইন কেরিয়ার আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়। তাছাড়াও আমরা যেরকম আমরা তিনজনই এসেছি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাপোর্টেড ইনস্টিটিউট থেকে, সেখানে আমাদের কোর ফান্ডিং থেকেও সাহায্য করা হয় পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে যারা ঢুকছেন তাদের জন্য আর্লি ক্যারিয়ার গ্রান্ট অ্যান্ড আর্লি ক্যারিয়ার ফেলোশিপ আছে। অনেক জাতীয় এবং আন্তর্জাতিক ফান্ডিং এজেন্সিতে তারা অ্যাপ্লাই করতে পারেন, এবং শুধু তারাই অ্যাপ্লাই করতে পারেন এরকম আছে। সেই জন্য তাদের কিছুটা মানে কম্পিটিশনটা কম রিলেটিভলি, এবং তাদের প্রাধান্য দেওয়া হয়। কৌস্তুভ অনেকখানি আর কি কভার করেছেন, আমি শুধু কিছু এর মধ্যে অ্যাড করব। ধরুন বাইরে কেউ গবেষণা করছে, পোস্টডক করছে, বাইরে থেকে যাদের গবেষকদের ফিরিয়ে আনা যায় তার জন্য স্কিম আছে, রামানুজম, রামলিঙ্গম, সেগুলো হচ্ছে কিন্তু তাদের স্থায়ী চাকরি নয়, কিন্তু তাদের কিছুদিনের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে তারা চাকরি খুঁজতে পারে। তার মানে ভারতবর্ষ অন্তত এইটা ভেবেছে যে বাইরের এদেরকে আমাদের ফিরিয়ে আনার একটা উদ্যোগ আছে। সেই রকমই ডিএসটিও একটা ইন্সপায়ার ফেলোশিপ চালু করেছে, যেটাতে তারা ফ্যাকাল্টি কিন্তু কয়েকদিনের জন্য, এবং ফ্যাকাল্টি যে ধরনের মানে তাদের সুযোগ সুবিধে পান সমস্ত কিছু কিন্তু তারা পান, এবং সেটা 5 বছরের জন্য তারা পাচ্ছেন। কাজে সেটা আমি মনে করি নবীনদের জন্য একটা বিরাট বড় পদক্ষেপ। এটা ছাড়া যেটা ভাবা হয়েছে মহিলাদের জন্য পাওয়ার ফেলোশিপ বলে একটা ফেলোশিপ চালু করা হয়েছে, অনেক রিসেন্ট। এবং পাওয়ারে যেটা উনি বললেন যেমন আর্লি ক্যারিয়ারদের জন্য শুধু আর্লি ক্যারিয়ারের লোকেরাই সেখানে অ্যাপ্লাই করতে পারে, সেরকম পাওয়ারের জন্য কেবলমাত্র মহিলারাই অ্যাপ্লাই করতে পারে। তাদের জন্য খুব স্পেসিফিক এই জিনিসটা আমাদের গভর্নমেন্ট অনেকখানি করে দিয়েছে, কিন্তু সমাজ কিভাবে নিচ্ছে? আমার বাড়ির পরিবারে একটি মেয়েকে কি আমি একটি ছেলের সমান সুযোগ দিচ্ছি, সেটা দেখার দায়িত্ব কিন্তু সমাজের। ইয়াং যারা সায়েন্টিস্ট ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছেন তাদের খুবই ভালো, কারণ আমাদের যে নতুন অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ANRF যেটা যা শুরু হয়েছে, সেখানে রিসেন্ট একটা কল ছিল ফর প্রাইম মিনিস্টার আর্লি ক্যারিয়ার রিসার্চ গ্র্যান্ট। এটা আগেও ছিল, আগে যখন ACRB ছিল তখনও ছিল, ইনফ্যাক্ট আমরা যখন জয়েন করছি 2008-এ তখনও ছিল, তখন এটাকে বলতো DST স্টার্ট আপ রিসার্চ গ্র্যান্ট। বাট যেটা হয়েছে সেটাতে খালি এলিজিবল এই কলটাতে যারা আপ টু
42 years of age, and within the first 2 years or 3 years, I forgot, of joining the institute. তার মানে সেখানে কম্পিটিশনটা only among the beginners. একদম শেষে পৌঁছে গেলাম অনুষ্ঠানের, যে আপনাদের পক্ষ থেকে ছাত্রছাত্রী, তরুণ গবেষক যারা অ্যাসপায়ারিং, তাদের প্রতি যদি ছোট সংক্ষিপ্ত বার্তা পৌঁছে যায়। সব বিজ্ঞানী বোধহয় জীবনের শেষ দিন পর্যন্ত ভেবে যান যে নতুন কিছু করব, নতুন কিছু করার তাগিদে ছুটে চলেন। সেই জন্য এই রকম পেশায় হয়তো চটজলদি খুব একটা কিছু লাভ হয় না, কিন্তু যদি দেখেন অনেক দিন ধরে এই পেশায় যে সন্তুষ্টি আছে সেটা হয়তো আর কোনো পেশাতে নেই। সেই জন্য আমি সবাইকেই বলবো যেন মানে মৌলিক বিজ্ঞান গবেষণায় জীবনটা প্রতিবাহিত করতে যতটা পারা যায়। তনুশ্রীদি, যেটার আমি একটু অভাব লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্যাশন। আমাদের মানে ছাত্রছাত্রীরা অনেকেই আমাদের নানা রকম সংস্থাতেই মাঝে মাঝে নানা রকম নাচ গান অনেক কিছু আয়োজন করেন, এবং তখন বলেন যে ওটা হচ্ছে আমি প্যাশন। আমি বলেছিলাম আমার তো ধারণা ছিল বিজ্ঞানটা তোমার প্যাশন। একজন গায়ককে যদি জিজ্ঞেস করা হয় কোনটা তোমার প্যাশন, তিনি বলবেন গান করাটা আমার প্যাশন। আমি যদি অন্য কিছু করি ও ছবি আঁকি বা কিছু, সেটা দ্বিতীয়। তো আমি মনে করি যারা তরুণ বিজ্ঞানী, যারা বিজ্ঞানী হতে চাইছেন, বিজ্ঞানটাকে প্যাশন হিসেবে নিও। তবেই তুমি যদি কোনো কিছু ভালোবাসো, তবেই সেটাতে তুমি সাকসেসফুল হবে। যেটা ভালোবাসো না, সেটা শত চেষ্টা করলেও হবে না, কারণ যেটা ভালোবাসি সেটাতেই আমরা আমাদের 200% দিতে পারি। এবং আমরা অনেক অনেক বড় বড় নাম উল্লেখ করেছি, তারা যে একক প্রচেষ্টায় এগোতে পেরেছিলেন, ওই অবধি যেতে পেরেছিলেন, কারণ তারা ভালোবাসতেন। সিভি রামন থেকে যার কথাই ভাবুন, তারা কিন্তু অন্য পেশায় ছিলেন, কিন্তু বিজ্ঞানটা তাদের আলাদা ভালোবাসার জায়গা ছিল। তাই সিভি রামন অন্য জায়গায় চাকরি করেও সন্ধেবেলায় এসে নিজের গবেষণাটা করতেন, কারণ সেটা তার ভালোবাসার জায়গা ছিল। কাজেই আমার যদি কোনো বার্তা থাকে, সেটা হবে বিজ্ঞানী হলে বিজ্ঞানকে ভালোবাসো। মানে সেই ব্যারিয়ার্স গুলো আস্তে আস্তে যদি ব্রেক করা যায়, আস্তে আস্তে যে আমরা যেটা ভালোবাসি তাতে আমাদের ক্লান্তি নেই, তাতে কোনো ক্লান্তি নেই, এবং তাতে আমি সাকসেসফুল হবই, কারণ আমি তো সেটা ভালোবাসি। ঠিক। সুরিতবাবু, To my young generation, I appeal to stay away from information pollution. এই যে তথ্যের দূষণ, এটা কিন্তু মানসিক যে স্বাস্থ্য, এটাকে খুব খুব প্রভাব ফেলছে। এবং আমি ভয় হয় আমার, এই মেন্টাল হেলথ ইস্যু ইজ লুমিং লার্জ, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি রিলেটেড টু, ইন মাই ওপিনিয়ন, এই তথ্যের যে দূষণ, অদ্ভুত অবসাদ, তথ্যের দূষণ, ইনফরমেশন, এভরি টাইম ইউ আর থ্রোন with so many information, 99% of them are not relevant to you, but it is polluting your mind. So এটা থেকে যতটা সম্ভব, যেভাবে সম্ভব যদি দূরে থাকা যায়, তাহলে বিজ্ঞান বা অন্য যে কোনো ক্রিয়েটিভ কাজ আরো ভালোভাবে করা যাবে। ঠিক, একমত। এবং এই আলোচনা থেকে এত সময় ধরে আমরা যে জায়গাগুলি আর কি দেখলাম, যে জায়গাগুলি দেখার চেষ্টা করলাম, সেগুলি হলো যে উৎকর্ষের সন্ধানটা আমাদের মৌলিক খোঁজ, এটা একটা আমাদের অনুসন্ধান। এবং আমরা যদি সবাই মিলে সেই সন্ধানটা করি, যেটা গবেষণার ক্ষেত্রে ইন্টারডিসিপ্লিনারি বলুন বা মৌলিক বিজ্ঞান বা প্রযুক্তি গবেষণার কথা বলুন, তাহলে সেই প্রয়োগের পথ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ভাবনা গড়ে তোলা এবং তাদের বহির্বিশ্ব বাস্তব পৃথিবীর জন্য তৈরি করা, এটা শিক্ষকের কর্তব্য, গবেষকের কর্তব্য, সবার কর্তব্য। যেটা একদম প্রথম থেকে এলো, যে একজন প্রাথমিক স্কুলের মাস্টারমশাই তিনি তো মাটির তাল, কাদার তাল থেকে মূর্তি গড়েন, এবং যিনি একদম গবেষণায় গিয়ে যারা কাজ করছেন, আমরা যারা বিজ্ঞানীদের সঙ্গে আজকে বসেছি, আলাপ করেছি, এবং তারাও যে জায়গাটা তৈরি করছেন, তারা সেই মূর্তি যেন সুস্থ থাকে, সবল থাকে, টেরাকোটার মতো একদম ছাঁচ তৈরি হয়, সেই মানুষ তারা তৈরি করে বাস্তব জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের। তাহলে এইটাই থাক, এই প্রচেষ্টাটাই থাক। ভবিষ্যতের বাংলা, ভবিষ্যতের ভারত বা ভবিষ্যতের কলকাতা, তার যে উৎকর্ষের প্রমাণ আমরা ঐতিহাসিকভাবে পেয়েছি, সেটা ভবিষ্যতের জন্য ছড়িয়ে যাক। এবং আমাদের সেইটুকু আশা থাকুক যে সাধারণের কাছে
বিজ্ঞান পৌঁছে যাক, মানব কল্যাণের জন্য বিজ্ঞানের সর্বাধিক ব্যবহার, বিজ্ঞান এবং প্রযুক্তির সর্বাধিক ব্যবহারটা হোক। প্রফেসর কৌস্তুভ সান্যাল, প্রফেসর তনুশ্রী সাহা দাশগুপ্ত এবং প্রফেসর সুজিত ঘোষ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনা স্টুডিওতে আসার জন্য, এবং আশা করি আপনারা যে বার্তা পেলেন সেখান থেকে সমৃদ্ধ হলেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।